প্রতিজনার 800 টাকা করে। এটা বাজতেছে এখনও খাগড়াছড়ির এই বড় স্থাপনা যে এখানে একটাই রেস্টুরেন্ট, সেটা 10:30 আমাদের কাছে শেষে। এখন আমাদের তো হচ্ছে গিয়ে তারপরে আবার ওগুলা একে জানি না আমি মিষ্টি লেবু কিনা। তাহলে মাচালং বাজারে নিয়ে রেখে এটা অত্যন্ত এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং দেখতেছেন এটা বাংলাদেশের সাদিকে স্বাগত। আমাদের ড্রাইভার সাহেব এই কটেজগুলো আছে সেটাও দেখা যাবে। কংলেক পাহাড়ে লুসাই গ্রামে চলে আসছি। প্রতিকৃতি আছে যে ভাইরা যারা আমরা একসাথে ভিউয়ার্স লুসাই গ্রামে জাস্ট উত্তরটা পড়তেছে আর্মি তো অনেকে খাবার নিয়েও। তো ভিউয়ার্স সন্ধ্যা পর্যন্ত একেবারে খুবই শান্ত পরিবেশ। তো খাবার মান মোটামুটি ভালো করবো, তারপর আমরা হয়তো আমরা গানের ফাঁকে এটা ম্যাগি এটাই ম্যাগ অর্ডার দিতে একটু কিছুটা ভালো গান গাইছে এগুলো আর দেখা যাইতেছে না একেবারে। এখনও মেঘ রেডি থাকবে। তো গাড়ি আর্মি ক্যাম্প চলে আসছি এবং চট্টগ্রামে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাদেক ভ্যালি ট্যুরে স্বাগত। আজকে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাইতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাজেক। তো আমরা প্রথমে খাগড়াছড়ি যাব, তারপর সাজেক যাব। তো আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে আমরা 540 কোচ নাম্বার সৌদিয়ার গাড়িতে করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে বের হব। এই বাসটি হচ্ছে আমাদের হলুদ রঙের। তো আমাদের যাত্রা শুরু হয়েছে 11টার সময়। আমাদের টিকিট নিয়েছিল প্রতিজনার 800 টাকা করে। তো আমরা বাসে উঠে যাই 11টার সময় এবং জাস্ট কিছুক্ষণ পরেই একটা টোল প্লাজা আসে। টোল প্লাজার জন্য এখন গাড়ি টোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো গাড়ি অনবরতই চলতেছে, মোটামুটি গাড়ির স্পিডও ভালো এবং আশা করছি আমরা সময় মতো খাগড়াছড়ি পৌঁছে যাব। তো ভিউয়ার্স এখন বাজতেছে রাত 2:30। আমরা কুমিল্লায় টাইম স্কোয়ার পৌঁছে গেছি। এখন এই যে টাইম স্কোয়ার যে রেস্টুরেন্টটা, এটা হচ্ছে গিয়ে সৌদির গাড়ির হয়তো ডিপো। এখানে সব সৌদি গাড়ি দেখা যাইতেছে। এটা হচ্ছে টাইম স্কোয়ারের 2য় তলা। রেস্টুরেন্টটা সুন্দর আছে, বেশ বড় আকৃতির একটা রেস্টুরেন্ট। 2য় তলায় এটা আপনার যে খাবার প্লেসটা এটাও খুব সুন্দর করে ওরা করেছে। তো এখন বাজতেছে 2:30। সাধারণত আমি খেয়ে উঠি বাসে, আমরাও সবাই খেয়ে উঠেছি আজকে কেউ এখানে হয়তো খাওয়া দাওয়া করবো না, যেহেতু 2:30 বাজতেছে। এখনও আমরা তেমন ঘুম হয়নি, সারা রাস্তায় কথা বলেছি, গল্প করেছি। তো এখান থেকে হয়তো 20 মিনিটের যাত্রা বিরতি আছে। 20 মিনিট পরে হয়তো আমরা শুরু করব আবারও খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো খাগড়াছড়ি আশা করি আমরা সকাল 8:30 9টার মধ্যে পৌঁছে যাব। তো আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি শেষ হলো, এখন আবার গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে যাবে। তো আশা করি ফেনী নাগাদ আমরা সকাল 5টার সময় বা 5:30টার দিকে পৌঁছে যাব। তারপর খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা শুরু হবে। তো আমাদের গাড়িটা মোটামুটি ড্রাইভার খুবই দক্ষ বলা যায়। তো ভিউয়ার্স এখন বাজতেছে সকাল প্রায় 5টা। আমরা প্রায় ফেনী টেনি পার করে নিছি, ফেনী শেষ হয়ে গেছে। এখন খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা শুরু হয়ে গেছে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর যে ড্রাইভার সাহেব আছে এটার আসলেই দক্ষ না হলে এইগুলো রোডে খুবই কঠিন। তো খাগড়াছড়ির পথে কিছু চা বাগানও আছে, তো এখানে চা বাগান দেখা যাইতেছে। সাধারণত এই রাস্তাগুলোতে দক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো খুবই কঠিন। একে তো আঁকাবাঁকা, তার উপর থেকে পাহাড়ি ঢালও আছে। তো এই খাগড়াছড়ি টু ঢাকা রাস্তায় সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বেশি গাড়ি আছে শান্তি পরিবহনের। আমরা এই বিষয়টা জানি, কিন্তু আমরা শান্তি পরিবহনের গাড়িতে বুক করিনি, আমরা সৌদির গাড়িতেই উঠেছি। তো শান্তি পরিবহন গাড়িটা সাধারণত একেবারে আপনার দীঘিনালা পর্যন্ত চলে যায়। তা আমরা আজকে খাগড়াছড়ির মূল গেট পর্যন্ত যাব। তো এই রাস্তাগুলো খুবই সুন্দর, চারপাশের যে মনোরম দৃশ্য, এটা আপনার সকাল হয়ে গেলে কেউ আর হয়তো ঘুমাতে পারবেন না। এখানে দেখতে দেখতেই দেখা যাবে যে সময় কেটে গেছে। তো আমরা এখন আসি প্রায় বর্ডার এরিয়ায়। এখানে বর্ডার এরিয়ার খুব কাছাকাছি এবং বিভিন্ন স্থাপনা, সরকারি স্থাপনা দেখতে পাচ্ছি। এখানে যারা সাধারণত ট্যুর পছন্দ করেন তাদের এই রাস্তাগুলি অবশ্যই পছন্দ হবে। খাগড়াছড়ির রাস্তা এমনিতেই বেশ সুন্দর এবং চা বাগান পাশাপাশি
ধান ক্ষেত সবই আছে এখানে। এখানে আমরা বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি এটা হইতেছে গিয়ে বর্ডারের খুব কাছাকাছি এরিয়া। তো এই জায়গাটায় একটা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় দেখা যাইতেছে। এইটাই হচ্ছে কি ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। তো এই টার্মিনালটা তৈরি করা হয়েছিল হাসিনা সরকারের আমলে। তো এই টার্মিনালটা এখনও সচল না। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের প্যাসেঞ্জার টার্মিনাল হিসাবেই তৈরি করা হয়েছিল। তো খুব বড় স্থাপনা এটা। এখান থেকে আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছি যে বর্ডার এরিয়ার যে দুই পক্ষের দুই সাইডের যে স্থাপনাগুলো, এখানে যে বড় স্থাপনাগুলো দেখা যাইতেছে এইগুলা ইন্ডিয়ান সাইড থেকে এক পাশে এবং বাংলাদেশ সাইড থেকে এক পাশে নির্মাণ করা হয়েছে। যদি বড় আকারের আমাদের ম্যান পাওয়ার বা আমাদের লোকজন যাওয়া আসা করে তাহলে এই টার্মিনালটা খুবই উপযোগী হিসেবে কাজ করতো। এখান থেকে কিছুটা আগে বললে দেখা যাবে যে ইন্ডিয়ান কিছু স্থাপনা এবং ইন্ডিয়ান কিছু রাস্তা আছে, মানে একদম বর্ডার ঘেঁষে আমরা যাচ্ছি। কিছুটা সামনের দিকে এগুলো আমরা দেখতে পাবো যে লাইট, এই যে যে সোজা ব্রিজটা গেছে এটা নাকি ইন্ডিয়ান এরিয়ার অংশ। তো এই জায়গাটা এমনিতেই এই আমরা সোজা যে দেখতে পাচ্ছি জায়গাটা এটা ইন্ডিয়া। তো এখন খাগড়াছড়ি খুব বেশি দূর নেই, কারণ হচ্ছে যে খুব কাছাকাছি আমরা চলে আসছি। আঁকাবাঁকা পথ শেষ করেছি, কিছু সোজা ল্যান্ড আছে, হয়তো আমরা মেন গেটে পৌঁছে যাব আর সর্বোচ্চ 5-7 মিনিট লাগতে পারে। তো খাগড়াছড়ির যে জার্নিটা স্বাভাবিক এবং আরামদায়কই আমাদের কাছে মনে হয়েছে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি রাঙামাটিতে। এটা হচ্ছে রাঙামাটির সাজেকের বাস স্ট্যান্ড। এখানে যারা সাজেক যাবে এইখানেই নামতে হবে। তো এখানে সাজেকের গাড়িরা সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে। এখন আমরা প্রথমে নাস্তা করব, নাস্তা করার পর গাড়ি ঠিক করব এবং এখান থেকেই আমাদের সাজেকের জার্নি শুরু হবে। তো এইখানে আসার পর আমরা দেখতে পাই যে এখানে একটাই রেস্টুরেন্ট আছে, তার নাম অবকাশ হোটেল। তো চলেন সবাই এখানে আসে, এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করে, সকালে নাস্তা করে ভিতরে যাই আমরা। তো ভিউয়ার্স, আমরা ডাল ভাজি অর্ডার করেছি, তো এখন ওয়েট করতেছি। সাজেকগামী সকল প্যাসেঞ্জার এখান থেকে নাস্তা করে ভিউয়ার্স। তো যেহেতু সাজেক একটা লং জার্নি, তাই হালকা খাবারই সবাই বেছে নেয়। এখন বাজতেছে প্রায় 8:45। হয়তো আমাদের নাস্তা চলে আসবে, নাস্তার পরে আমরা গাড়ি ঠিক করব এবং সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো সাজেকের যে স্কট থাকবে সেটা 10:30। আমাদের কাছে সময় আছে, আমরা নাস্তা শেষ করে সাজেকের উদ্দেশ্যে বেরোবো আবার। ভিউয়ার্স, নাস্তা শেষে এখন আমাদের গাড়ি খোঁজার পালা সাজেকে যাওয়ার জন্য। দর কষাকষির পরে আমরা একটা জিপ ঠিক করি 12 সিটার। আমরা 11 জন ছিলাম। তো মোটামুটি বড় একটা গ্রুপের সাথেই আমরা সাজেক যাচ্ছি। এখন আমাদের জার্নি আর 10 মিনিট পরে শুরু হবে। এখন বাজতেছে সকাল 8টা। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে গিয়ে 67 কিলোমিটার। তো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে যাব। তো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা আর্মি স্কটের মাধ্যমে একেবারে সাজেক যাব। তো বাগাইহাট আর্মি ক্যাম্প সেটা হচ্ছে গিয়ে প্রায় 33 কিলোমিটার খাগড়াছড়ির যেখানে সাজেকের কাউন্টার আছে, জিপের কাউন্টার, সেখান থেকে। তো আমরা প্রথমে যে রাস্তাগুলো দেখেছি খাগড়াছড়ির আশেপাশে বিভিন্ন রকমের স্থাপনা ছিল কিছু, এবং কিছু বাজার হাট ছিল, যেটা খাগড়াছড়ি রাস্তার ভিতর থেকে সাজেকের উদ্দেশ্যে যায়। ঢাকা থেকে সাজেকের সরাসরি দূরত্ব হচ্ছে 336 কিলোমিটার। তো আমরা 1 ঘন্টা জার্নির পরে আমাদের প্রথম স্টপেজ আসে একটা, সেখানে আর্মি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পটা বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে 5 কিলোমিটার পেছনে। তো ভিউয়ার, সবার উপর বাংলাদেশ, আমরা একটা ক্যাম্পে নেমেছি। এই ক্যাফেটেরিয়াটা আর্মি দ্বারা নির্মিত। এখানে যারা সার্ভ করছে তারাও আর্মিন। সাধারণত এখানে যা রান্না করা হয়, যাই করে, সব আর্মিরাই করে এবং আর্মিরাই পরিচালনা করে এই ক্যাফেটেরিয়াটা, এই স্থানটা। তো এই এরিয়াটাও খুব সুন্দর সাজানো গোছানো, কারণ আর্মি দ্বারা নির্মিত এরিয়া। এবং এই এরিয়াতে যতগুলো জিপ আসে সবগুলো জিপ এইখানে প্রথমে থামে, তারপরে আবার 3 থেকে 5 কিলোমিটার দূরে বাগাইহাট আর্মি ক্যাম্প আছে, সেখানে স্টে করে। তো ভিউয়ার, চলেন আমরা আর্মি ক্যাম্পের ভিতরে একটু দেখি কি কি পাওয়া যাইতেছে। এটা হচ্ছে কি আর্মি ক্যাম্পের ভিতরে, এখানে বিভিন্ন রকমের জুসের আইটেম দেখা যাইতেছে। এখানে 30 থেকে 50 টাকার 2-3 রকমের জুস পাবেন। সেটা হচ্ছে গিয়ে একটা ট্যাঙের জুস আছে, 2 নম্বর মাল্টা, 3 নম্বর হচ্ছে গিয়ে গেন্ডারি জুস আছে। তো এটা হচ্ছে গিয়ে আর্মি ক্যাম্পের ভিতরে। এইখানে আর্মিরা বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে থাকে।
এবং এখানে একটা সুন্দর বসার জায়গা আছে এবং আর্মি ক্যাম্পের জাস্ট উল্টা পাশে কিছু স্থানীয় ফল নিয়ে বসেছে বিক্রেতারা, যারা এখানকার স্থানীয় রাইডাররা আছে তারা এখান থেকে কিছু ফল কিনছে দেখা যাইতেছে। এবং আমরা এই এরিয়ায় 10 মিনিট স্টে করি এবং এই এরিয়াটা খুব চমৎকার সুন্দর। 10 মিনিট পরে আমরা আবার বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে বের হই। জাস্ট 5 থেকে 7 মিনিট পরেই বাগাইহাট আর্মি ক্যাম্পে আমরা চলে যাব, কারণ এখান থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প 3 থেকে 5 কিলোমিটারের বেশি হবে না। তো আমাদের সময় লেগেছে প্রায় খাগড়াছড়ি থেকে 1 ঘন্টা 30 মিনিট প্রায়। বাগাইহাট আর্মি ক্যাম্প, তো মাঠের মধ্যে অনেকগুলো স্কটের জন্য ওয়েট করতেছে কয়েকটা গাড়ি। আমরা চলে আসি, এখন 9:30 বাজে। সব স্কট একসাথে নিয়ে যাবে গাড়িগুলা। তো ওই পাশে রাস্তার ওই পারে কিছু ফলের দোকান আছে, ওইদিকে যাই এখন। এটা হচ্ছে চিয়াংমায়ান, এখানে স্থানীয় কিছু ফল দেখা যাইতেছে। না ভাই, দেখতেছি। আর চিয়াংমাই কত করে? 200 টাকা বিক্রি করছেন। ভিউয়ার্স, যারা বাগাইহাট আর্মি ক্যাম্পে আসে তারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু ফ্রুট খায়। আর এখানে বাস্তবতা দেখা যাইতেছে যে এখানে যে ফ্রুটসের দোকানগুলো আছে সেখানে ফ্রুটসের দামগুলো অত্যন্ত কম। এখানে কলাগুলো খুবই সুস্বাদু, আমি কলা খেয়েছি, এবং নারিকেল সহ অন্যান্য যে স্থানীয় ফল আছে সে ফলগুলা একেবারেই ফ্রেশ ফল, এবং এখানকার প্রাইসটাও অত্যন্ত কম রাখে এনারা। যে প্রাইসটা রাখে একেবারেই কম বলাই চলে। চিয়াংমাই আম ঢাকায় হচ্ছে কি প্রায় 400 টাকা কেজি, এখানে 200 টাকা কেজি। এখানে কিছু বিভিন্ন রকমের আলাদা আইটেমের ফলও আপনারা পাবেন, যেমন এরা বলতেছে যে মিষ্টি লেবু, জানি না আমি মিষ্টি লেবু কিনা, কিন্তু এখানে আপনার আস্ত পেঁপে ছাড়াও কাটা পেঁপে পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে প্রতি পিস 5 টাকা এবং 10 টাকা করে। তো প্রাইস অত্যন্ত কম বলেই চলে। পেঁপের দাম কেমন? বাজতেছে 9:44, 10:30টায় আমাদের স্কট ছাড়বে। এখানে সব গাড়িগুলো আইসা জমা হইতেছে। আর্মির গাড়ি সামনে থাকবে, তারপর সব গাড়ি একসাথে নিয়ে যাবে। এখন এখানে কিছু ফলের দোকান আছে, ফল খাইলাম কিছুটা, আরও খাবো। এই হলো অবস্থা, ফলগুলোর দাম খুব কমই বলা যায়। তো ভিউয়ার্স, আমরা এই মাত্র আপনার আর্মি ক্যাম্প থেকে এখন সাজেকের উদ্দেশ্যে বেরিয়েছি। এখন বাজতেছে প্রায় 11টা। তো সিরিয়ালি গাড়ি দাঁড় হয়েছে, এখন আর্মি স্কট দিয়ে নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। ও ছবি তুলবো না আজ। এমনিতে এখানে কোনো সমস্যা হয় না। সমস্যা তো হয় না, তারপরও একটা জিনিস আপনি আসছে ঢাকা থেকে আসছে, হ্যাঁ, ডুমুরে একটা মানুষ যদি আপনাকে নিয়ে যায় কি করবেন? তাহলে ছেলে মানে তো আমাকে প্রথমে লঙ্গি খইলিয়া প্রথমে আমাকে বাচ্চা মানুষ আপনাকে মানবে, তখন আপনাকে বলবেন তখন বলে ছেলে মানুষকে আমাকে 50,000 টাকা দেবো, তখন দিতে পারবেন হঠাৎ করে 50,000। একটা নিয়ম রাখতে আসি, ভয় করে সবাই। আপনি সে দূর থেকে আসি কোনো চিনি না জানে না, হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়া যান নিচে, এখানে লাস্ট তুমি থাকবো সে সেনাবাহিনী, হ্যাঁ, আপনি নিরাপদ সেখানে এই আগে ছিল বিডিআর মাঝখানে থাকে, চাপার সময় তারপরে সেনাবাহিনী থাকে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আপনার মাচালং বাজার হইতেছে গিয়ে প্রায় 23 কিলোমিটার। এখানে সময় লেগেছে প্রায় 40 মিনিট। আমরা মাচালং বাজারের কাছাকাছি চলে আসছি। আমরা এখন আসছি মাচালং বাজারে। তো সব গাড়ি স্কট একসাথে হবে, তারপরে আমরা আগে বাড়বো সাজেকের উদ্দেশ্যে। এখানে দেখা যাইতেছে বিভিন্ন রকম ফল নিয়ে আসছে, অনেকে ফল বিক্রি করতেছে এখানে স্থানীয় লোকেরা, স্থানীয় মেয়েরা। তো আমাদের আজকের যে গ্রুপ হয়তো এইখানে মাচালং বাজারে 4-5 মিনিট দাঁড়াবে আর্মি স্কট, তারপর আবার আগে বেড়ে যাবে। এই হলো অবস্থা। কোনো নেটওয়ার্ক নাই এখানে, গ্রামীণ রবির কোনো নেটওয়ার্কই নাই, দুইটাই জিরো হয়ে আছে।
মানে দুইটা নেটওয়ার্কে ক্রস দেখাইতেছে, এখানে কোনো টাওয়ারই নাই, এই হলো অবস্থা। তো সাজেক থেকে যারা সকালবেলা আসতেছিল তাদের স্কোয়াডগুলো আস্তে আস্তে এবার নিচে নামতেছে। এটা সাজেক থেকে ব্যাক করার স্কোয়াড। এটা সাজেকের 10:30-এ যে স্কোয়াডটা আসছে, প্রথম গাড়িটা আমাদের পাস করলো। সাজেক থেকে এখন খাগড়াছড়ির দিকে যাইতেছে। এই মাছলং বাজারে একটা স্কট মানে গাড়ির বহর যে একটা একপাশে থামিয়ে রাখে, এটা অত্যন্ত জরুরি। কারণ এই রাস্তাটা খুবই সরু, দুই পাশ থেকে, যেমন সাজেক থেকে এখন 10:15, 10:10:30 যে স্কটটা, যে গাড়িগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আর এইখান থেকে 11টার যে গাড়িটা ছিল আপনার বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে, সেটা এখন সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। এখানে স্টে করানো মানে হইতেছে গিয়ে সেফলি দুই সাইডের গাড়িগুলো পাস করা। আর এটা যদি না হতো, যেহেতু রাস্তা অত্যন্ত চিকন এবং এতগুলো গাড়ি একসাথে পাস, অবশ্যই দুর্ঘটনার পরিমাণ অত্যন্ত বেড়ে যেত। তো এটা একটা খুব সেফ সাইডের ক্রসিংই বলা চলে। তো এটা হয়তো 10 থেকে 15 মিনিট থাকবে এখানে। তারপর যখন সব গাড়িগুলো সাজেকের নিচের দিকে খাগড়াছড়ির দিকে চলে যাবে, তারপর আমাদের স্কটটা সাজেকের উদ্দেশ্যে বের হবে। তো এইটাই নিয়ম, প্রতিদিনই এইখানে এইটাই প্র্যাকটিস হয়ে থাকে। তো এখানে একটু সময় লাগে, অনেকে বিরক্ত ফিল করে, কিন্তু এটা তারপরও বলবো যে খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার, সাজেকের যে সকল গাড়ি ছিল সবগুলো চলে গেছে। এখন আমাদের স্কট, আমাদের যে গাড়ির ভর, সেটা আগে বেড়েছে। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে, কারণ এখানকার যে আপনার পাহাড়ি ঢাল আছে, সেই ঢালগুলো অনেক বেশি এবং অনেক উঁচা নিচা। এবং এটার আশপাশে যে রাস্তাগুলো, এইগুলো পাহাড় দিয়ে একদমই ঘেরা, এবং এখান থেকে খাদের পরিমাণ, মানে নিচে যে পাহাড়গুলো আছে প্রায় 400 ফিট নিচে নেমে গেছে, 500 ফিট আরও বেশি হবে। এই রাস্তাটা যারা ড্রাইভ করে অত্যন্ত দক্ষ ড্রাইভার হতে হবে। এবং এখানে পরিষ্কার যে গাড়িগুলো আসবে খুবই শক্তিশালী গাড়ি, কারণ না হলে এখান থেকে পাহাড়ে টেনে উঠা এবং নামা, এটা দুইটাই খুব কষ্টসাধ্য। স্থানীয় কিছু লোক আছে, বাচ্চারা আছে, যারা আপনাদের হাত দেখায়, আমরাও তাদেরকে হাত দেখালাম। তো আমরা সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। সাজেক উপরে দেখা যাইতেছে কিছু আর্মি ক্যাম্প আছে, সেটাও আছে। এবং সাজেককে আর হয়তো আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে সাজেকে চলে যাব। মাচালং বাজার থেকে সাজেকের দূরত্ব হচ্ছে কি 11 কিলোমিটার। তো আমরা সাজেকের কটেজগুলো আস্তে আস্তে দেখা শুরু করেছি। তো এটা সাজেকের একদম প্রথম স্টেজের কটেজগুলো, একেবারে প্রবেশ মুখে যে কটেজগুলো থাকে এটা। তো সাজেকের কটেজের পাশাপাশি আমরা দূরে দেখতে পাচ্ছি বাংলাদেশ সাইডের যে পাহাড়, সেটা হাতের বাম দিকেই, মানে যে ভিউটা আমি দেখাচ্ছি এটার বাংলাদেশ সাইডের ঘরগুলো। এবং এখান থেকে এই যে সামনে যে আপনারা এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কটেজ আছে। এই যে সার্কেল যে কটেজটা দেখতেছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর কটেজ বলে। এইখানকার ভিউটা অত্যন্ত সুন্দর। এখান থেকে দুই সাইডই দেখা যায়, একটা মিজোরাম সাইড এবং হচ্ছে আরেকটা বাংলাদেশ সাইড। তো আমরা হয়তো 3-4 মিনিটের মধ্যে নেমে যাব। আমাদের ড্রাইভার সাহেব একটা হোটেল আমাদেরকে বলেছে যে আপনারা এটা দেখতে পারেন। যেহেতু আমরা 3 জন আসি এবং আমরা একসাথে আসছি 11 জন যারা আসছে, 8 জন যারা আসছে, তারা তাদের হোটেল আগে থেকেই বুক করে আসছে। আমরা আমাদের হোটেল খুঁজবো এখন। তো ভিউয়ার্স, চলেন আমরা এখন নামি হোটেলের উদ্দেশ্যে। কোন হোটেলে থাকবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরেও বলবো, যারা সাজেক আসবেন অবশ্যই এখানে হোটেল বুক দিয়েই আসবেন, কারণ সাজেকের হোটেলের পরিমাণ অত্যন্ত বেশি এমন না, কয়েকটাই হোটেল, মানে এখানে হাতে গোনাই যে কটেজগুলো আছে পরিমাণে সংখ্যা বেশি। তারপরেও বলবো যে আপনারা অবশ্যই সাজেকে হোটেল বুক করে আসবেন। তো আপনাদের সাজেকে স্বাগত। তো ভিউয়ার্স, দর কষাকষির পরে আমরা একটা হোটেল ঠিক করলাম 3 জনের জন্য 3300 টাকায়। তো আমাদের হোটেলের নাম হচ্ছে গিয়ে পুষ্পকুঞ্জ। আমাদের সাজেকে সাধারণত আগে বুকিং করে আসে, কিন্তু আমরা না বুকিং করে চলে আসছি। তো আমাদের ড্রাইভার সাহেব এই হোটেলটা বললো যে আপনি এটা দেখা শুরু করেন। তো আমাদের হোটেলটা প্রথম লুকেই মোটামুটি ভালো লেগেছে। তো এই হোটেলটার 4টা কটেজ আছে।
তো কটেজগুলো দেখতেও মোটামুটি ভালো, আর ওরা জানালো যে ভাই এটা 360 ডিগ্রি আপনি ভিউ পাবেন, সম্পূর্ণরই কাছে, আগে সামনে পেছনে সবগুলোই কাছে। তো ভিউয়ার্স চলেন আমরা উপরের দিকে যাই। এটা একদম উপর মানে রোড থেকে একদম কাছেই হোটেলটা, রোডের একদম পাশাপাশি। আমরা রুমের ভিতরে এন্টার করি। তো এইখানে সামনে একটা বারান্দা আছে, এটা হচ্ছে গিয়ে রোড সাইড, এখানেও আপনারা বসতে পারবেন চেয়ার নিয়ে। তো এটা হচ্ছে রুমের ভিতরে, এখানে এসি আছে এবং সামনে একটা ব্যালকনি আছে বড়। এবং এইখানকার একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বারান্দাটা থেকে একদম আপনি সামনের ফুল মেজোরাম সাইড মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান সাইড যে সেইখানে দেখতে পারবেন। এবং এর ছাদ থেকে একদম স্পষ্ট বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়ান সাইড দুইটাই দেখা যাবে। ছাদে একটা দোলনা আছে এবং দুইটা চেয়ারও আছে। আমরা চেয়ারটা নিচে দেখেছি, দরকার হলে আপনার উপরে নিয়ে আসতে পারবেন। এখান থেকে বাংলাদেশ সাইডও দেখা যাচ্ছে, ইন্ডিয়ান সাইডও পরিষ্কার দেখা যাচ্ছে। এখন যেহেতু ঝলমলে রোদ, পরিষ্কার দেখা যেতেছে একদম পাহাড়গুলো। তো যারা এখানে আসবেন, এবং সামনে যে কটেজগুলো দেখছেন এটা কিন্তু নাম করা কটেজ, এই যে নিচনে 5-6টা, তো আমি নাম বললাম না। তো আমাদের কটেজ থেকে জাস্ট একটু নিচের দিকে এই কটেজের অবস্থান। একটু নিচে যাই, তো নিচে গেলে দেখা যাবে এখান থেকে বারান্দা ভিউ, বারান্দা থেকে আপনারা মোটামুটি সবই দেখতে পাবেন। এবং এই রুমটার ভিতরে মোটামুটি চারদিকে পর্দা আছে, আপনি পর্দাটা চাপাই দিলে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বারের দৃশ্য দেখতে পাবেন। একটা মজার জিনিস, এই কটেজটার ভিতরে আপনি শুয়ে শুয়ে সকাল 5টা 6টা যে কোনো সময় থাকেন না কেন, আপনার বেড থেকেই আপনি সরাসরি ইন্ডিয়ান সাইডে যেটা সেটা দেখতে পারেন। এবং আশপাশে যে পর্দা আছে, পর্দাগুলো সরাই দিলে ডান দিকে বাম দিকে যে কটেজগুলো আছে সেটাও দেখা যাবে। এটা হচ্ছে গিয়ে বেডে শোয়া অবস্থায় আপনি ইন্ডিয়ান সাইড পুরো সম্পূর্ণটা দেখতে পারবেন। এটা এখন দুপুর যেহেতু, এর সাথে আমাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়নি, কিন্তু আপনার ব্রাশ ছিল, টুথপেস্ট ছিল, সাবান ছিল, একটা ফ্যানও ছিল, এসি ছিল, মোটামুটি অত ভালো না, সম্ভবত মোটামুটি একটা এসি আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে কোথাও বৃষ্টি হইতেছে এক জায়গায়, আমাদের হোটেল বান্দা দিয়ে দেখা যেতেছে। এখন বাজে প্রায় 1টা, আমরা একটু রেস্ট নিব, তারপরে হয়তো বিকালের দিকে সাজেকের অন্যান্য পয়েন্ট, টুরিস্ট পয়েন্ট ঘুরতে বেরোবো। এটা হচ্ছে এখন সাজেক ভ্যালিতে বাজে 3টা, তো হচ্ছে সাজেক ভ্যালির অবস্থা। একেবারে মেঘে ঢেকে গেছে সামনে, হয়তো সম্ভবত ওই পাশে বৃষ্টি হইতেছে, এই পাশে বৃষ্টি হবে। আমাদের সবাই এখন ঘুম। ছাদে যেতে মন চাইতেছে। ওই যে মসজিদটা সাজেকের, ওটাতে আমরা যাবো একটু পরে। দারুণ বাতাস আছে। একটা ভালো দোলনাও আছে এখানে। তো ভিউয়ার্স এখন বাজতেছে প্রায় 4টা, আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম মন্টানা রেস্টুরেন্টে। তো এখন আমাদের গাড়ি যে বুকিং করা হয়েছিল সে কয়েকটি স্পটে আমাদের ঘোরাবে। তো এখন আমরা সেই উদ্দেশ্যে যাইতেছি। তো এখন আমাদের প্রথম যে ডেস্টিনেশন হইতেছে গিয়ে কংলেক পাহাড়। তো কংলেক পাহাড়টা সাজেক থেকে কিছুটা সম্ভবত 3-4 কিলোমিটার একটু ভিতরে উপরের দিকে আছে। তো সাজেকের সবগুলোই প্রায় ডেস্টিনেশন মানে ট্যুরিস্ট পয়েন্ট মোটামুটি কাছাকাছি, যেমন হচ্ছে হেলিপ্যাড, তারপর স্ট্রিট ফুড, তারপর হচ্ছে লুসাই গ্রাম এবং মসজিদ, সব কাছাকাছি। খালি কংলেক পাহাড়টা একটু কিছুটা দূরে। তো আমরা কংলেক পাহাড়ের উদ্দেশ্যেই এখন যাইতেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমরা টোটাল 11 জন আছি, আমরা 3 জন এবং আমাদের সাথে মোট 8 জন। তো আমাদের প্রথম স্টেজ হইতেছে কংলেক পাহাড়, এবং ধাপে ধাপে আমরা সবগুলো সাজেকের ট্যুরিস্ট স্পট ঘুরবো। কংলেক পাহাড়টা 1800 ফিট উপরে, তাই ওখানে 400-500 সিঁড়ি উপরের দিকে উঠতে হবে। তো এটা একটু কষ্টদায়ক, কিন্তু আমরা উঠবো।
উঠে যে কংলেক পাহাড়টা পড়বে। তো আমরা সেটার উদ্দেশ্যে যাইতেছি। আরও কয়েকটা স্পট আছে, যেটা হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম আছে, তারপর হেলিপ্যাড আছে, মসজিদ আছে। তো এইগুলো সবগুলোই আমাদেরকে ভিজিট করাবে। তো প্রথমে আমরা যাব কংলেক পাহাড়ে। তো কংলেক পাহাড়ের উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। কংলেক পাহাড় শেষ করব, তারপর আমরা হয়তো আসব লুসাই গ্রাম, তারপর হেলিপ্যাড এবং শেষে মসজিদ আছে এবং স্ট্রিট ফুড আছে। কংলেক পাহাড়ে উঠতে যাইতেছি আমরা। অনেকখানি হাঁটতে হবে এখন, উপরে উঠতে দম বাড়াবো, তারপরে যাব কংলেক পাহাড়ের উপরে। কংলেক পাহাড়ে যাইতেছি এখন। কংলেক পাহাড়ে উঠতেছে সবাই। কংলেক পাহাড়ে উঠে এখন মাত্র 100 সিঁড়ি হয় নাই, 300-400 সিঁড়ি আছে কংলেক পাহাড়ে। ভিউটা সুন্দর, কিন্তু উঠতে একটু সমস্যা, কষ্ট হয়। তো কংলেক পাহাড়ের কাছাকাছি চলে আসছে, একটু বাকি আছে। উপরে যাব, হাঁটতে কষ্ট হয়েছে অনেকগুলা, নিচ থেকে প্রায় 10 তলা 15 তলা হবে উপরে। সেলিম 5-8টা ডিসকাউন্ট দিয়ে যা। ওয়েলকাম টু কংলেক পাহাড় লেখা আছে। উঠতে কষ্ট হয়েছে, যারা একটু বয়স্ক ওদের কষ্ট হবে আরো। তো ভিউয়ার্স, এই কংলেক পাহাড়ের উপরে উঠলাম। তো কংলেক পাহাড়টা এখানে দেখে মনে হইতেছে এটা সাজেকের সবচেয়ে উঁচু জায়গা। এখানে ভিউগুলো খুব সুন্দর, দূরে একদম অনেক দূরে পাহাড় দেখা যাইতেছে এবং এটা হয়তো বাংলাদেশ সাইড। তো এখানে পাহাড়ের উপরে কিছু স্থাপনা আছে, কিছু কটেজ আছে, দোকানপাট আছে। আসলে এটা উঁচু জায়গা, এর জন্য এটা এই স্পটটা হয়েছে সাজেকে। তো এই জায়গায় আমরা চলে আসছি। এটাও সাধারণত যারা সাজেক আছে তারা এই কংলেক পাহাড়টা আসে, কারণ সাজেকের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে এই কংলেক পাহাড়টা। এখানে এসে হয়তো কিছু কেনাকাটা করে, কিছু খাওয়া দাওয়া আছে এখানে। তো ভিউয়ার্স, আমরা এই কংলেক পাহাড় কিছুক্ষণ থেকে আমরা লুসাই গ্রামের উদ্দেশ্যে বের হব, তারপর হেলিপ্যাড এবং মসজিদ। তো ভিউয়ার্স, আমরা কংলেক পাহাড় থেকে লুসাই গ্রামে চলে আসছি। এটা খুব দূরবর্তী কেমন কিছু না, সাজেকের সবগুলো স্পটই খুব কাছাকাছি, সাজেকের ভিতরে পড়ে। তো এখানে টাইম টেবিল দেখা যাইতেছে। শনিবারে রবিবারের দিন সকালে খোলা থাকবে, বিকাল বন্ধ থাকবে, 2 শিফটে খোলা থাকে, মাঝখানে 1.5 ঘন্টা বন্ধ থাকে এই লুসাই গ্রাম। তো এখানকার টিকিট হচ্ছে গিয়ে প্রতি 30 টাকা, এবং তাদের যে ঐতিহ্যবাহী ড্রেস, এটা হচ্ছে ড্রেসিং রুম। তো এইখানে ড্রেস পরলে আরও আপনাকে 100 টাকা পে করতে হবে। লুসাই জাতির যে উপজাতি আছে তাদের যে ড্রেসটা এখান থেকে আপনাকে পরে দেবে। এটা হচ্ছে গিয়ে লুসাইয়ের ভিতরের প্লেসটা। লুসাই গ্রামকে সাধারণত বলা হয় পরিচ্ছন্ন গ্রাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ভিতরে এসে যে এই জায়গাটার যে পরিচ্ছন্ন গ্রাম বাংলাদেশের মধ্যে যে নামকরণ করা হয়েছিল বা অনেকে বলে থাকে মুখে, সেটা আসলে এরকম না। এখানে অনেকগুলোই কাজ চলতেছে, তার উপর থেকে পরিচ্ছন্নতা আমার চোখে মনে হচ্ছে যে খুব একটা ভালো না, আরও পরিষ্কার রাখা উচিত ছিল গ্রামটা। তো এইখানে সাধারণত গ্রামের ভিতরে আমি আসার পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন কটেজ আছে, মানে কটেজ বলা যায় যে কুঁড়ে ঘর আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লুসাইয়ের ড্রেস পরে অনেকে ছবি তুলতেছে। আসেন আমরা একটু নিচের দিকে যাই। তো এই গ্রামটার ভিতরে বিভিন্ন মডেল আছে যেগুলো সাজানো জায়গায় জায়গায় রয়েছে। একটু নিচের দিকে নামি দেখি কি অবস্থা। তো এই গ্রামটা সাধারণত মনে হচ্ছে 3 স্টেজে আছে। প্রথম এন্ট্রি করলাম যে গেট থেকে, এখানে এন্ট্রি করার পর সোজাসুজি একটা স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে গিয়ে 3-4টা 5-6টা কুঁড়ে ঘর আছে ডান দিকে এবং বাম দিকে। তো আমি এখন ডান দিকের কুঁড়ে ঘরে একটা যাব, দেখি সেখানে কি আছে। ডান দিকের কুঁড়ে ঘরের উপরের অংশেও কিছু কুঁড়ে ঘর আছে। উপরে 2-3টা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। এখানে একটা ষাঁড়ের প্রতিকৃতি আছে, মডেল আছে। উপরে দোলনা টোলনা আছে, অনেকে দোলনা দুলতেছে। তো দেখি ভিতরে যে কুঁড়ে ঘরগুলোর ভিতরে আসলে কি অবস্থা। তো এটা হচ্ছে কুঁড়ে ঘর। তো কুঁড়ে ঘর ঢুকতে এন্ট্রি দেখা গেল কিছু চিত্রকর্ম আছে এখানে, যেগুলো হয়তো বোঝাই যাচ্ছে যে এখানে লুসাইয়ের গ্রামের ঐতিহ্যবাহী যে লুসাইরা জাতি ছিল, তাদের যে জীবনযাত্রার যে অবস্থা
এইখানে এইটা তুলে ধরা হয়েছে। তাদের যে ব্যবহৃত জিনিসপত্র বিভিন্ন দেয়ালে টাঙানো আছে নাম সহকারে। তো এই মডেলগুলা বেশ পুরাতনই মনে হচ্ছে। তো আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে এই মডেলগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ভিতরে কোনো লোক রাখা উচিত ছিল, একেবারেই কেউ নাই। যাই হোক, মোটামুটি গোছানোই আছে, যে মডেলগুলো থাকলে ভালো। এইখানে কিছু চিত্র আছে যেগুলোতে লুসাই জাতির পুরাতন যে কাহিনী সেইগুলো তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ফেজের লুসাই গ্রামে, এবং এখানে আরেকটা কটেজে দেখা যাচ্ছে যে তাদের যে মেয়েরা কাপড় বানাতো নিজেদের হাতে, সেটার একটা মডেল রাখা হয়েছে। এবং গ্রামটা 3 ভাগে ভাগ করা। কিছু লেখাজোকা আছে যে মানে যেখানে যে কটেজগুলোতে কি কাজ সেখানে ব্যবহার করা হতো, কি কাজ করে থাকতো। এটাও একটা বড় কটেজ আছে, সেখানে সাধারণত তাঁত জাতীয় কোনো কাজের জন্য এটা ব্যবহার করা হয়েছিল। এখানে আপনারা প্রতিটা কটেজের ভিতরেই কিছু লিখিত বিবরণ পাবেন এবং সাথে ছবিও পাবেন। তো লুসাই জাতি যেটা ছিল তারা খুব পরিশ্রমী ছিল। এখানের যে লেখচিত্র এবং তাদের যে চিত্রকর্ম, এখানে কিছু কিছু ছবি আছে সেটা দিয়ে বোঝা যায়। তো এই গ্রামটা যে লুসাই গ্রামটা এত উপরে সাজেকে, এইখানে একটা আশ্চর্য গ্রাম বলাই চলে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার গ্রামের 3টে ফেজের মধ্যে এখন 3 নম্বর ফেজ, আমি নিচের দিকে আসি একেবারে। এখানে একটি স্টেজের মতো করেছে সাধারণত লুসাই জাতিকে ক্লিয়ার করার জন্য, যে এরা কী কাজ করে কীভাবে করে সেটা একটা মনুমেন্ট ছিল। এবং ছোট কটেজ আছে কয়েকটা, যেটার মধ্যে আসলে কিছু নাই, খালি সম্ভবত তাদের বেডরুম বা থাকার রুম ছিল তখনকার লুসাই জাতিদের। তো এখানে সাধারণত কোনো ফাংশন হয়ে থাকে যে স্টেজটা করা আছে সুন্দর করে। এবং এই গ্রামের পরিচ্ছন্নতা আরেকটু নজর দেওয়া উচিত ছিল এবং নিরাপত্তার বিষয়ে আরও কিছু লোক দেওয়া উচিত ছিল। এখানে আমার ভাইরা যারা আমরা একসাথে আসছিলাম, আমাদের গ্রুপে 8 জন, তাদেরকে দেখা যাচ্ছে তারা কথা বলছে, হয়তো রেস্ট নিচ্ছে কিছুটা। তো লুসাই গ্রামটা আপনার সাজেকের উঁচু পয়েন্টে আছে এবং 3 ফেজে গ্রামটা সাজানো হয়েছে। তো এটাকে আরও সুন্দর করে হয়তো উপস্থাপন করা যেত। যাই হোক, যারা সাজেকে আসবেন অবশ্যই এই লুসাই গ্রামটাও হয়তো আপনারা ভিজিট করে নেবেন। গ্রামটা আসলেই সুন্দর। তো ভিউয়ার্স, লুসাই গ্রামের জাস্ট উল্টা পাশে হচ্ছে গিয়ে আপনার এই সাজেকের এই জামে মসজিদটা। এটা অনেক উপরে মসজিদ, সুন্দর দেখতে, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। তো আপনার লুসাই গ্রাম থেকে বের হয়ে জাস্ট একটু পাহাড়ের উপরে উঠলেই আপনি এই মসজিদটা পেয়ে যাবেন। মসজিদটার অবস্থানও খুব সুন্দর এবং মসজিদটাও খুব সুন্দর। তো আমরা একটু ভিতরে যাব, মসজিদের ভিতরে দেখি কি অবস্থা। তো মসজিদটা 2 পাশ থেকে রাস্তা আছে, 2 পাশ থেকে ওঠারও ব্যবস্থা আছে। পাহাড়ের উপরে হওয়ায় খুব সুন্দর মসজিদটা, এবং মোটামুটি বলা যায় যে একটা বাংলাদেশের সুন্দর মসজিদের মধ্যেই এই মসজিদটা পড়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে মসজিদের ফার্স্ট পার্টের ভিতরের অংশ, এবং এটা হচ্ছে ভিতরের দ্বিতীয় অংশ। সাজেকের এই মসজিদের ভিতরের অংশটাও খুব সুন্দর। মোটামুটি আমরা মসজিদ ভিজিটের পরে এখন আমরা হেলিপ্যাড এবং সাজেকের স্ট্রিট ফুডে দেখতে যাব। তো ভিউয়ার্স, আজকে আমরা সাজেকের স্ট্রিট ফুড সম্পর্কে জানবো। আর এখানে সাজেক স্ট্রিট ফুডের সাথে কিছু বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র দেখা যেতেছে। এখানে কাপ আছে এবং বিভিন্ন রকমের জিনিসপত্র আছে যেগুলো এখানকার স্থানীয়রা সম্ভবত তৈরি করে এবং বিক্রি করে থাকে। বিশেষ করে বাঁশের কাপ দেখা যেতেছে। এইগুলো কি ভাই, এই ফুলের মতো? পাহাড়ি হলুদের ফুল, মেম্বু চিকেন ভাই, পাহাড়ি হলুদের ফুল। ও, পাহাড়ি। টাকাটা করবেন বল, টাকা দিয়ে মাসকান। তো ভিউয়ার্স, এখানে ফ্রাই দেখা যেতেছে, কি যেন ফ্রাই করতেছে। তো বাঁশের এখানে ফুল, এক রকমের ফুল জিজ্ঞেস করলাম। উপরে হেলিপ্যাডও দেখা যাইতেছে। তো আমরা হেলিপ্যাডে একটু পরে উঠবো। প্রথমে আমরা এই স্ট্রিট ফুড সম্পর্কে দেখে নিই। তো এখানে বিভিন্ন রকমের ফ্রাই জিনিসপত্র দেখা যেতেছে যেগুলো স্থানীয় সাজেকবাসীরাই সম্ভবত তৈরি করে এবং বিক্রি করে থাকে। তো এখানে বিভিন্ন রোল আছে, মোমোজ আছে, এখানে ফ্রুটসও আছে। এইগুলো কি? এই যে এই গোল গোল। আচ্ছা, তো একটা ফল সম্পর্কে জিজ্ঞেস করলাম, এটা স্থানীয় টক মিষ্টি ফল নাকি, ওনারা বললো। চায়ের ব্যবস্থা আছে বাঁশের কাপে। তো এইখানেও মোমো দেখা যাইতেছে। ফুলগুলো কি ফ্রাই করে দেন আপনারা? কত করে এগুলো? এটা কি ফুল বলে এটাকে?
কয়টা করে থাকে একসাথে? 3টা? এ কয়টা? ও, একটা ফ্রাই করা যায় না? 3টা তো আর খাইতে পারবো না। একটা কত নিতে পারেন? হ্যাঁ, একটা 70 তো কেন? তো এখানে একটা ফুল ফ্রাই করে দিয়ে 70 টাকা পড়তেছে। আর্মি সাহেবরাও কিছু যেন কিনতেছে। এখানে বিভিন্ন আইটেম, চিকেনও আইটেম দেখা যাইতেছে। তো এটা মনে হয় সম্ভবত এখানকার স্থানীয় সিগারেট ছিল। তো ভিউয়ার্স, এখানে বিভিন্ন রকমের ভাজা জিনিস দেখা যাইতেছে, কিছু মিষ্টি আইটেম আছে, পেঁয়াজু দেখা যাইতেছে, ডিম আছে, তাহলে চপও দেখা যাইতেছে। বিশেষ করে দেখা যাইতেছে মোমো প্রতিটা স্টলেই আছে। এখানে সম্ভবত 25-30টা স্টল দেখা যাইতেছে এখানে। আর এখানে যে স্টলগুলো, এটা সাধারণত বিকালের দিকে বসে হেলিপ্যাডের জাস্ট উল্টা পাশে। একটু পরে আমরা হেলিপ্যাডে উঠবো। এখানে চায়েরও ব্যবস্থা আছে, বাঁশের কাপে চা কয়েকটি স্টলে দেখলাম। এখানে বিশেষ করে একটা জিনিস দেখা যাচ্ছে, জিলাপিটা খুব চিকন করে ভাজা, সম্ভবত এটা জিলাপি, জানি না কি আছে, কিন্তু মনে হচ্ছে জিলাপির মতন। এবং চিকেনের কিছু আইটেমও আছে এখানে। তো ভিউয়ার্স, চলেন আমরা এতগুলো স্টল দেখলাম, এখন আমরা হেলিপ্যাডে উঠবো। জাস্ট এই রোডটার 30-40টা স্টলের পরেই আপনার হেলিপ্যাডে ওঠার 2 পাশ দিয়ে জায়গা আছে। এখান থেকে আমরা হেলিপ্যাডে উঠবো এবং হেলিপ্যাডে উঠে যে দোকানগুলো দেখা যাইতেছে স্ট্রিট ফুডের, এটা সাধারণত বিকাল দিয়ে বসে এবং প্রায় সন্ধ্যা রাত পর্যন্ত স্ট্রিট ফুডগুলো থাকে এখানে। হেলিপ্যাডটাও খুব পরিচিত। এখানে যারা সাজেকে আসে অবশ্যই হেলিপ্যাডে উঠে থাকে। আর হেলিপ্যাডটা সাজেকের মেন কেন্দ্রই বলা যায়, একদম মাঝামাঝি হেলিপ্যাডে আসছে। তো অনেক লোক দেখা যাইতেছে। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, ওই যে নিচে দেখা যাইতেছে অনেকগুলো স্টল। তো অনেকে খাবার নিয়ে উপরে হেলিপ্যাডে এসে খাওয়া দাওয়া করে। স্টলগুলো দেখা যাইতেছে নিচের যে স্ট্রিট ফুডের সাজেকের স্টল। সাজেকের মসজিদ থেকে জাস্ট 1 মিনিট আগে পেলেই হচ্ছে কি হেলিপ্যাড আর হচ্ছে স্ট্রিট ফুড। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো ভিউয়ার্স, হেলিপ্যাড এবং হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড শেষ করে আমরা এখন আমাদের হোটেলের ছাদে চলে আসছি। এইখানে আমরা পুরো সন্ধ্যাটাই কাটাবো। এখন প্রায় 6:30 বাজতেছে, আর 20 মিনিটের মতো আছে, আজান হবে। এখন আমরা এখান থেকে সন্ধ্যা পর্যন্ত, একেবারে বলা যায় যে অন্ধকার পর্যন্ত এইখানে থাকবো। তো রাস্তাঘাটের পরিবেশ এখন খুব ফাঁকা, শান্ত, এবং বলা যায় সাজেকের যে এখনের পরিস্থিতি খুবই সুন্দর লাগতেছে। কিছুটা আলো কমে আসছে, সম্ভবত 10 মিনিট পরে সম্ভবত আজান দিবে। খুবই শান্ত পরিবেশ। এখনো মেঘ একবারে নিচে। আমরা ছাদে গান শুনতেছিলাম, কিন্তু এই গানের মিউজিকটা দিতে পারবো না, কারণ এই গানের মিউজিক দিলেই ইউটিউব হয়তো স্ট্রাইক দিতে পারে, তাই এটা বাদ দেওয়া হলো। সাজেকের এখন পরিস্থিতি একটা আলাদাই পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ সাজেকের। আমরা এখন ছাদের উপরে আছি, যে হোটেলটা নিছি, হোটেলটা অনেক সুন্দর। রাস্তাঘাট একেবারে ফাঁকা, সন্ধ্যা হইতেছে। ভিউয়ার্স, আপনারা মাগরিবে আজান হয়তো শুনতে পাইতেছেন। আজান হইতেছে এখন। সাজেক একদম ফাঁকা, নীরব, একটা শান্ত পরিবেশ। ভিউয়ার্স, আজান শেষ হয়ে গেছে। এখন 7টা বাজতে হয়তো আরও 10 মিনিটের মতো বাকি আছে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমরা এখনও ছাদের উপরে দোলনায় বসে আছি। হয়তো আর কিছুক্ষণ পর আমাদের নেমে যেতে হবে বৃষ্টির কারণে। কিন্তু আমাদের বিকালটা অত্যন্ত সুন্দর ছিল এবং অত্যন্ত আলাদা রকমের একটা সন্ধ্যা কেটেছে আজকে সাজেকে। এখনও দেখা যাইতেছে চারপাশ একটা ভিন্ন পরিবেশ। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হলো, এখন বাজতেছে প্রায় সাজেকে 7টা। তো আমরা আসছি রাতের খাবার খাবো, এবং এখানে মন্টানা রেস্টুরেন্টে প্রতিদিন একটা কনসার্ট হয়, তো স্থানীয় লোকরা গান গায়, সেটা শোনার জন্য। তো আমরা এখন প্রথমে
মন্টানায় যাব তার আগে অন্যান্য সকল রেস্টুরেন্ট আমি দেখব ঘুরে যে সাজেকের কোন রেস্টুরেন্টের মান কীরকম খাবার এবং সেই রেস্টুরেন্টগুলোতে লোক কীরকম। তো এইখানে হচ্ছে গিয়ে চিলেকোঠা রেস্টুরেন্টের সামনে বারবিকিউ হইতেছে। তো এখানে চিলেকোঠা রেস্টুরেন্টের সামনে বারবিকিউ হইতেছে। তো আমরা একটু ভিতরে যাই। চিলেকোঠা রেস্টুরেন্ট, এটাও সাজেকের কয়েকটা রেস্টুরেন্টের কাছাকাছি কয়েকটা ভালো রেস্টুরেন্ট আছে। তো চলেন আমরা চিলেকোঠা রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনাদের দেখাই দিই। তো চিলেকোঠা রেস্টুরেন্টের মেনু কার্ডটা হচ্ছে গিয়ে এটা। তো আমরা এটাতে খাবো না, তারপরও যারা চিলেকোঠা খাবেন আগে দিয়ে দেখে নিতে পারেন। চিলেকোঠা রেস্টুরেন্টের ভিতর অংশে বেশ ফাঁকাই বলা যায়। এটা হচ্ছে প্যাদা টিংটিং রেস্টুরেন্ট। তো প্যাদা টিংটিং রেস্টুরেন্টও বেশ নাম করা, এখানেও গ্রিল দেখা যাইতেছে। তো এখানে এখন আসলে সন্ধ্যা, খুব বেশি একটা মানুষ নাই, গ্রিল টিলই খাইতেছে মানুষ, আরও হয়তো কিছুক্ষণ পরে আসবে। তো প্যাদা টিংটিং রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে এরকম। মোটামুটি এই রোডটার ভিতরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো এর মধ্যে প্যাদা টিংটিংও নাম করা রেস্টুরেন্ট ছিল, চিলেকোঠাও ভালো রেস্টুরেন্ট, এবং সামনের দিকে আপনার মন্টানা রেস্টুরেন্টের বাম পাশে আরেকটা নতুন দোতলা রেস্টুরেন্ট তৈরি হইতেছে। এখন মাত্র কাঠের কাজ চলতেছে। আশা করি আপনারা যারা পরে আসবেন এই সাজেকে, তখন হয়তো ওই রেস্টুরেন্টটা তৈরি হয়ে রেডি হয়ে থাকবে। তো আমরা এই মন্টানা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। মন্টানা রেস্টুরেন্টটা দোতলা বিশিষ্ট। আমরা দুপুরে এখানে খেয়েছিলাম। তো খাবার মান মোটামুটি ভালো ছিল, খারাপ বলা যায় না। এখানের স্থানীয় পাহাড়িদের যে অবস্থা সে অনুযায়ী মোটামুটি ভালো বলাই চলে। এটা হচ্ছে গিয়ে মন্টানা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা। তো এইখানেও গ্রিল করা হইতেছে। গ্রিল মাত্র মনে হয় সম্ভবত শুরু হয়েছে। তো গ্রিল করা, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আবার থেমে যায়, বর্ষাকাল যেহেতু এখন। তো আমার এক ভাই নিজেই এখন গ্রিলে মাতবরি শুরু করেছে। তো গ্রিল আমরা প্রথমে এখানে হয়তো ঘন্টাখানেক বা আরও বেশি সময় হয়তো প্রথমে এখানে যে কনসার্ট বলা যায় বা একজন যে গান গায় তার গান এনজয় করব। তারপর আমরা হয়তো হালকা কিছু গ্রিল ট্রিল নাস্তা করতে পারি। তারপর আমরা রাতের খাবার খাবো প্রায় 10টা থেকে 10:30 বা আরও পরে। তো আমরা জাস্ট এইখানকার পরিবেশ এবং অবস্থা দেখতে আসছি। এখানে এই ভিতরে মাত্র শুরু হয়েছে। 2জন সিঙ্গার বসে আছে সম্ভবত। আরও আমাদের জানালো যে আমরা দুপুরবেলায় জেনেছি যে এটা শুরু হয় 8টা থেকে, খুব অনেক মানুষ জমে। যেহেতু ইউটিউবে কোনো গান হয়তো আপলোড করলেই যদি অন্য কারোর হয় সেক্ষেত্রে স্ট্রাইকের চান্স থাকে, আর এটা সুযোগ নাই, তাই কেটে দিয়ে হয়েছে। তাই ইউটিউব পলিসির কারণে দুঃখিত। তো ভিউয়ার্স, আমরা গানের ফাঁকেই একটা গ্রিল নিয়ে খাওয়া শুরু করেছিলাম এবং আবারও আমরা গান এনজয় করি অনেকক্ষণ। তো ভিউয়ার্স, এখন বাজতেছে প্রায় 11টা। আমরা উপরের দিকে আসছি খাওয়া দাওয়া করতে। এখনও নিচে গান চলতেছে, গ্রিলও চলতেছে, অনেক লোক নিচে আছে। তো যেহেতু 11টা বাজে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো দোতলায় মানে রেস্টুরেন্টের পাশাপাশি একটা ছোট শপ আছে যেখানে অনেক রকমের ক্লথস এবং জিনিসপত্র পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে মূল ইন্টেরিয়ার আপনার মন্টানা রেস্টুরেন্টের দোতলার। সেলিম, এটা কুয়াশা ঢুকে গেছে ভিতরে। এটা ম্যাগি, এটাই ম্যাগ। চলো এই টেবিলেই খেয়ালেই সকালে। তো ভিউয়ার্স, মন্টানা রেস্টুরেন্টের এটা হচ্ছে গিয়ে আপনার মেনু কার্ড। আমি এক নজরে দিয়ে দিতেছি। যদি আপনারা আসার আগে চেক করে আসেন তাহলে হয়তো আপনাদের অর্ডার দিতে একটু কিছুটা সহজ হবে এই মন্টানা রেস্টুরেন্টে। এদের মোটামুটি দুপুরবেলা আমরা খেয়েছি, খাবার মান খারাপ বলা যায় না। এখানে হোটেল অনুযায়ী বলা যায় যে মোটামুটি রান্নাটা একটু মজাই বলা যায়। খাবার ভালো ছিল, আমরা দুপুরে খেয়েছি। তো এইখানে যারা আসবেন এই হোটেলটাই আপনার ট্রাই করতে পারেন। হাঁস নিলাম, মুরগি নিলাম, আলু ভর্তা, ডাল, গরু। হাঁসের টেস্টটা ভালো, খাব না। এখানকার হোটেলের খাবারটা ভালো। না লবণ কোথায়? লেবু না, লেবু দিছে, লবণ দিন ভাই।
কটা বাজে বন্ধ করেন আপনারা? 12টা। লবণ নাই তো? লবণ নাই তো এটা? ওই লবণ নাই, এটা খুলেন। ভাই পানি এক তো ভিউয়ার্স, এখানে মেনু কার্ডে হয়তো মাছ দেখতে পাবেন, কিন্তু আসলে এই হোটেলটাতে কোনো মাছ বিক্রি করে না এরা। সাধারণত হাঁস, মুরগি, গরু এই কয়টাই আপনারা পাবেন, অন্যান্য আরও কিছু পাবেন জিনিসপত্র, কিন্তু মাছ পাওয়া যাবে না। এখানকার আলু ভর্তাটা ভালো, কারণ আমরা দুপুরে আলু ভর্তাটা খাইছি, ভালো ছিল। আর আমার নেওয়া হয়েছে 2-3টা করে আলু ভর্তা খাওয়া হয়েছিল। গরুর গ্রেভিটাও ভালো। প্রায়টা পুরো 2টা ঘন্টা এন্টারটেইন করছে মানুষে। গানগুলোও ভালো গাইছে, যেমন ভালো গান গাইছে। ওই তো মোটামুটি আমরা গরু নিলাম। গরুর পরিমাণ মোটামুটি ছিল, বলা যায় ভালোই। 200 টাকা গরু, 200 টাকা হাঁস এবং 200 টাকা পাহাড়ি মোরগ যেটা। তো আমি বলবো যে পাহাড়ি মোরগের যে রান্নার, এদের প্লেন রান্না, কিন্তু খুব মশলাদার না, কিন্তু বলা যায় যে গ্রেভিটা ভালো ছিল। এবং পাহাড়ি মোরগটা সাধারণত আমি কক্সবাজারে খেয়েছি, আমার কাছে অতিরিক্ত শক্ত মনে হয়েছে। এদের হাঁসটাও ভালো ছিল, হাঁসের গ্রেভিটাও ভালো ছিল, মোটামুটি পরিমাণ ছিল। কম বলাই যায়, আসলে পাহাড়ে জিনিসপত্র আনতে উপরে কস্ট বেশি প্রয়োজন, বেশি লাগে, এর জন্য সম্ভবত পরিমাণ একটু কম থাকে, কিন্তু তারপরও বলা যায় যে একেবারে খারাপ এমন না। আর হচ্ছে গিয়ে গরু যেটা ছিল একটু কালো টাইপের ছিল, কালো ভুনা বলা যাইতে পারে, কিন্তু ওটারও মশলা ভালো ছিল। আমরা 3টাই নিয়েছি, গরু, হাঁস এবং মুরগি। তো আমার পাহাড়ি মুরগিটা ভালো লেগেছে, বিশেষ করে আমার আলু ভর্তাটা ভালো লেগেছে, কারণ সরষের তেলের আলু ভর্তা ছিল। আমরা দুপুরেও টেস্ট করেছিলাম, এক একজন 2-3টা খেয়েছি, এখনও আমরা 2টা করেই নিয়েছি আলু ভর্তা। তাছাড়া দুপুরবেলা আমরা ব্যাম্বু চিকেন ট্রাই করেছিলাম, আমাদের ভালো লাগে নাই। তো আপনাদের ব্যাম্বু চিকেনের ভিডিওটা আমি একটু অংশ এখানে সামনে দিয়ে দিব। আর এমনি একটা জিনিস এদের ভালো, আমরা একটা সবজি আনতে দিয়েছিলাম এবং আসবে হয়তো একটু পরে, বাঁশের সবজি। এই সবজিটা আপনারা একটু টেস্ট করেন, হয়তো ভালো লাগবে না এই সবজিটা, তারপরও আমি বলবো যে বাঁশের সবজি যেহেতু একটা নতুন কিছু, আপনারা অন্তত টেস্ট করেন। আর পাহাড়ি মোরগের রূপটা হইতেছে জাস্ট এরকম। খাবার খরচ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন বাজতেছে প্রায় 12টা, আমরা এখনই ঘুমিয়ে যাব এবং খুব সকালে ওঠার চেষ্টা করব। সাজিকের সকালের রূপ দারুণ। তো ভিউয়ার্স, এখন বাজতেছে সাজিকের সকাল 5টা। তো সাজেকের যে রূপ, এটা কিছুটা আলাদা রকম আপনারা দেখতে পাচ্ছেন, যে আগে ওই কটেজগুলোর নিচে যে পাহাড়গুলো ছিল সেগুলো আর দেখা যাইতেছে না, একেবারে মেঘে ঢেকে গেছে। মেঘ মানে উপরের দিকে নাই, নিচের দিকে আছে আমাদের মেঘ এবং আমরা উপরে। আর এখন বাজতেছে সকাল 8টা, এখনও মেঘ কিছুটা রয়ে গেছে, এখনও কাটি নেই, নিচের দিকে মেঘ আছে, পাহাড় দেখা যাইতেছে সামান্য। তো ভিউয়ার্স, আমাদের চেক আউট টাইম প্রায় হয়ে গেছে, এখন বাজতেছে 10টা। 10:30টায় স্কট রেডি থাকবে। তো গাড়িওয়ালাও চলে আসছে আমাদের রোডে। তো আমরা এই পুষ্পকুঞ্জে প্রায় একদিন কাটালাম। তো বলা যায় মোটামুটি হোটেলটা সার্বিকভাবে ভালো বলাই চলে, আমাদের কোনো প্রবলেম হয় নাই। এবং এটার পরিবেশটা এবং প্রাকৃতিক যে অবস্থানের দিক থেকে মোটামুটি বলা যায় আপনি সাজেকের সম্পূর্ণ নির্যাসই নিতে পারবেন এই হোটেল থেকে। আমরা প্রায় সাজেক থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প চলে আসছি। খাগড়াছড়ি আর হয়তো সম্ভবত 10 মিনিট লাগবে। তারপর আমরা খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি টু কক্সবাজার যাব। তো ভিউয়ার্স, এই সাজেক ট্যুরে আমাদের মোটামুটি 5,000 টাকার ভিতরেই আমরা সাজেক ট্যুর কমপ্লিট করেছি। সাজেকে যাওয়া এবং সাজেক থেকে ফেরা, আমরা যেহেতু ঢাকায় ফিরবো না, চট্টগ্রাম যাইতেছি, সে 5,000 টাকাই বেশি হয়ে গেছে। চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বেরোবো। এখন আমরা চট্টগ্রামের টিকিট কেটেছি এবং চট্টগ্রামে যাব, পরে কক্সবাজার। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।